দেখে নেব খেলার সময় শিরোনাম। র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে শক্তিমত্তায় পার্থক্য দেখছেন না হেড কোচ কাবরেরা। চিন্তার কারণ হতে পারে প্রতিপক্ষের আক্রমণ ভাগ। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো সমিত সোমের অনুশীলন। হামজা, জামাল, সোহেলদের নিয়ে গড়া মিডফিল্ডে মুগ্ধ কানাডা প্রবাসী ফুটবলার। বুঝে নিয়েছেন দলে নিজের ভূমিকা। আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। কোচ আমাকে অনেক ডিটেল দিচ্ছে, আমার স্টাইলটা কীরকম, আমার রোলটা কী হবে, ম্যাচ রিভিউ করছি, অ্যানালাইজ করছি যে আমি কীভাবে হেল্প করতে পারি। এবং 2023 বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ তামিম ইকবাল। সাকিবের বক্তব্য ভিত্তিহীন বলে দাবি। দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করতে উঠে পেরে লেগেছে একটি মহল। শুরুতেই ফুটবল। র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকলেও সিঙ্গাপুর ম্যাচে শক্তিমত্তায় পার্থক্য দেখছেন না কোচ হাভিয়ার কাবরেরা। তবে প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে আছে মাথা ব্যথা। এশিয়ান কাপ বাছাই পর্বের আগে তাই সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার লক্ষ্য এই স্প্যানিয়ার্ডের। ঈদের আগের দিন ঘাম ঝরানো অনুশীলন চলে টিম রেড অ্যান্ড গ্রিনের। Enjoys at home with their families and everyone gets ready for the big match on Tuesday. ঈদের আমেজ জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে প্রথমবারের মতো হারিয়ে ফুটবল প্রেমীদের ঈদ উপহার দেওয়ার প্রত্যাশা বাংলাদেশ কোচের। তবে কাজটা সহজ হবে না। র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগোনো দ্য লায়ন্স শেষ ম্যাচে 3-1 গোলের জয় মালদ্বীপের বিপক্ষে। বাংলাদেশের দুশ্চিন্তার কারণ প্রতিপক্ষের আক্রমণ ভাগ। সেট পিসে অনেক শক্তিশালী কোচ আমাদেরকে এটা নিয়ে কথা বলছে এবং আমরা গতকালকে আমাদের রেস্ট ছিল, তো আজকে আমাদের ট্রেনিং শুরু হবে, তো এটা নিয়ে কাজ হবে। দুশ্চিন্তার নাম ইকসান ফান্দিও। ইনজুরি থেকে ফিরেই মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল। সিঙ্গাপুরের ভাগ্য নির্ধারণ করবেন 26 বছর বয়সী স্ট্রাইকার। বাংলাদেশ শিবিরে তাকে সামলানোর ব্যাপারে চলছে পরিকল্পনা। একটু প্রিপারেশন হচ্ছে, সে তো এদের মেইন টার্গেট, মেইন থ্রেট, সো এটার জন্য আমরা জাস্ট রেডি থাকতে হবে সে কি করতে পারে এগেনস্ট আস। আমরা ওই থ্রেটটা ওয়ার আছি। ডিফেন্সও আমরা প্ল্যান করছি, আমরা যেভাবে খেলি আমরা কীভাবে এদেরকে হার্ট করতে পারি, ওইগুলো সব মানে ট্যাকটিক্যালি আমরা দেখতেছি আর ভিডিও রিভিউ করছি আমরা কীভাবে এদেরকে হার্ট করতে পারি। কাবরেরা অবশ্য শক্তিমত্তায় পার্থক্য দেখছেন না দুই দলের। Iksam Fandi, we were expecting him to play. আমাদের বিপক্ষে ফান্দি খেলবেন এমনটাই আশা করছি, যদিও মালদ্বীপ হয়তো নিজেদের রক্ষণে আরেকটু ভালো করতে পারত। সিঙ্গাপুর ভালো দল, তবে আমাদের গ্রুপের 4 দলের শক্তিমত্তা অনেকটাই কাছাকাছি। আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। 3 পয়েন্ট গুরুত্বপূর্ণ। ওদের আক্রমণভাগ শক্তিশালী, তবে আমরা তৈরি। But definitely it's a good reference for us. ভুটান ম্যাচের ফরমেশন বদলানোর সম্ভাবনা খুবই কম সিঙ্গাপুরের বিপক্ষে। রক্ষণ আছে দারুণ ছন্দে, ক্লিন শিট শেষ 3 ম্যাচে। তপু তারিকদের ওপর বড় দায়িত্ব থাকবে এশিয়ান কাপ বাছাই পর্বেও। একদিনের বিশ্রাম শেষে শুক্রবার লম্বা সময় অনুশীলন করেছে বাংলাদেশ। প্রথমে ওয়ার্ম আপ, এরপর ক্লোজ ডোরে ম্যাচ সিনারিও প্র্যাকটিস। সিঙ্গাপুর ম্যাচের আগে অবশ্য সময় বাকি এখনো। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন করলেন সমিত সোম। হামজা, জামাল, সোহেলদের নিয়ে গড়া মিডফিল্ড মুগ্ধ করেছে এই ফুটবলারকে। মুগ্ধতা আছে দেশের ফুটবল প্রেমীদের উন্মাদনা ঘিরেও। কোচের কাছ থেকে বুঝে নিয়েছেন দলে নিজের ভূমিকা। যদিও সমিতকে নিয়ে কেমন হবে বাংলাদেশ একাদশ সে বিষয়ে সরাসরি উত্তর দেননি হাভিয়ার কাবরেরা। জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন, তবে দলের সঙ্গে অনুশীলনের এটাই প্রথম অভিজ্ঞতা সমিত সোমের। কানাডিয়ান প্রবাসীকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। দলের সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছেন। এর আগে মাঠে বসেই দেখেছেন ভুটান ম্যাচ। মুগ্ধ করেছে দর্শকদের ফুটবল প্রেম, মুগ্ধতা ঝরল মিডফিল্ড নিয়েও। আমি জাস্ট এক্সাইটেড খেলতে, প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে, সাপোর্ট করছে, টিম যে ভালো করছে। সো হোপফুলি আমরা একই জিনিস করতে পারি এগেন্স্ট সিঙ্গাপুর আর ভালো খেলা করতে পারি। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। হামজা, জামাল, সোহেলদের নিয়ে স্তুতি ঝরলেও সমিতকে জায়গা দিতে এই মিডফিল্ডেই বদল আনতে হবে কোচ কাবরেরার। সিঙ্গাপুর ম্যাচে কে বাদ পড়বেন তা নিয়ে অবশ্য সোজাসুজি উত্তর দেননি বাংলাদেশ কোচ।
Let's see. He's very open to everything till now. এখন পর্যন্ত সে সবকিছুর জন্যই প্রস্তুত। প্রথম দেখায় ইমপ্রেসিভ, তবে আমাদের দেখতে হবে সে ম্যাচে কেমন করে, পিচে মানিয়ে নেয় কেমন করে। গরমের একটা ব্যাপার আছে, তবে আমি আশাবাদী। সেরা একাদশে জায়গা পাওয়া এখনো অনেক ওপেন কম্পিটিশন, 4টা সেশন আছে, দেখি সবকিছু কেমন যায়। And that's the best thing that সমিতকে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের আনুষ্ঠানিক পরিকল্পনা সাজানো শুরু করলো বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটার বিপক্ষে ভালো করার প্রত্যাশা এই মিডফিল্ডারেরও। কোচ আমাকে অনেক ডিটেল দিচ্ছে, আমার স্টাইলটা কীরকম, আমার রোলটা কী হবে, আর ওইগুলো জাস্ট আমার যে 3-4 দিন আছে প্রিপেয়ার করতে, ওইগুলো সব ঠিকভাবে বুঝতে হবে। ম্যাচ রিভিউ করছি, অ্যানালাইজ করছি যে আমি কীভাবে হেল্প করতে পারবো। সব ঠিকঠাক থাকলে 10 তারিখে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটবে 26 বছর বয়সী এই ফুটবলারের। সামিত সোমকে নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরা। সামিতকে খেলানোর জন্য কাকে বাদ দিবেন, সোহেল রানা নাকি জামাল ভুঁইয়া, সে প্রশ্নের উত্তর খুঁজতে আরও 4টা সেশন পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট প্রসঙ্গ অবশেষে সামনে এলো 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। নাসুমকে হাথুরুর চড়কাণ্ড এবং সাকিব তামিম দ্বন্দ্ব সহ বেশ কিছু আলোচিত বিষয় উঠে এসেছে ওই রিপোর্টে। কমিটির কাছে সাক্ষাৎকারে ক্রিকেটার নাসুম আহমেদকে কোচ চন্ডিকা হাথুরু সিংহের লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন এক কোচিং স্টাফ। আর ওই দলের অধিনায়ক সাকিব আল হাসানের দাবি, সেই ঘটনা ফাঁস করতে উস্কানি দিয়েছিলেন তামিম ইকবাল। এদিকে 3 সদস্যের কমিটিকে তামিম বলেছেন সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন তিনি। এই সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, যা নিয়ে এত লুকোচুরি। দিন মাস বছর পেরোলেও অজানা কারণে এতদিন প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। অবশেষে সময় সংবাদের হাতে এলো তা। ভারতে 50 ওভার ওয়ার্ল্ড কাপে চরম ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্পেশাল কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। 3 সদস্যের কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। অনুসন্ধানে নেমে ওই বছর 3 ডিসেম্বর থেকে 2024 জানুয়ারির মধ্যে 8 ক্রিকেটার, 2 নির্বাচক, একজন বোর্ড পরিচালক এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের 5 জনের সাক্ষাৎকার নেয় কমিটি। সেখানে আলোচিত অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা, যার মধ্যে ছিল নাসুম আহমেদকে চন্ডিকা হাথুরু সিংহের আলোচিত চড়কাণ্ড। রিপোর্টে উল্লেখ রয়েছে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাথুরু নাসুম কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং নাসুমের ঘাড়ে হাথুরুর আঘাত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরও বলা হয়, সাবস্টিটিউট হিসেবে থাকা নাসুমকে ক্রিজে থাকা ব্যাটসম্যানের কিছু একটা দ্রুত দিয়ে আসতে বলেছিলেন হাথুরু। সেখানে কালক্ষেপণ করায় রেগে গিয়ে তার জার্সির কলার ধরে টান দেন লঙ্কান কোচ। কাহিনী শেষ হয়নি এখানে। এরপর এই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে। ওই দলের অধিনায়ক সাকিব আল হাসান কমিটির কাছে সাক্ষাৎকারে দাবি করেন, নাসুমকে ফোন করে ঘটনা ফাঁসে প্ররোচনা দিয়েছিলেন নানা নাটকের মধ্য দিয়ে ক্যাপ্টেন্সি হারানো তামিম ইকবাল ও সে সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব এই দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ না থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার এই বক্তব্যকে আমলে নেয়নি। মূলত বিশ্বকাপের আগ মুহূর্তে হুট করে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তামিমের অবসর, আবার অবসর ভেঙে ফিরে আসা, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া, বিশ্বকাপ দলে না থাকা, আর এসব ঘটনার পর সাকিবের বিশ্বকাপে নেতৃত্ব পাওয়া, সবকিছু নিয়ে ভীষণ অস্থির সময় কেটেছে দেশের ক্রিকেটে। তবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে তামিম পরে বলেছেন যে সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নাকি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন তিনি। 2 সিনিয়রের সম্পর্কে ফাটল ব্যাপক ক্ষতি করেছিল দেশের ক্রিকেটকে। কোচ ও ক্রিকেটার কিংবা কোচদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছিল 23 বিশ্বকাপে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক। তার দাবি, কমিটিকে দেয়া সাকিবের বক্তব্য ভিত্তিহীন। তামিম আরও বলেন, দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করে তুলতেই উঠে পড়ে লেগেছে কোনো একটি মহল। পোস্টে তাদের হুঁশিয়ারিও দেন তামিম ইকবাল।
2023 ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় 2 বছর পর সামনে এলো বিসিবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন, যা নতুন করে উস্কে দিয়েছে সাকিব তামিম দ্বন্দ্ব ইস্যু। অনেকেরই ধারণা দেশের ক্রিকেটকে আরও অস্থিতিশীল করার দূরভিসন্ধি নিয়ে এগোচ্ছে কোনো একটি পক্ষ। তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টেও সেই ইঙ্গিত। ওই পোস্টে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক। নিজের ফেসবুক পোস্টে তামিম দাবি করেন কোনো একটি পক্ষ অসৎ উদ্দেশ্যে তার পেছনে উঠে পড়ে লেগেছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব দাবি করেছিলেন নাসুমকে হাতুড়ুর লাঞ্ছিত করার ঘটনা ফাঁস করতে উস্কানি দিয়েছিলেন তামিম। ওই বক্তব্য নিয়ে ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন তিনি। সাকিবের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন সাবেক অধিনায়ক। ফাঁস করার বিষয়ে প্রমাণ পেলে কেন তদন্ত কমিটি এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি সে প্রশ্ন তোলেন চট্টলা এক্সপ্রেস। ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা কলকাঠি নাড়ছেন তাদেরও হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, বিসিবির দায়িত্বে আসলে সঠিক পথ ধরেই আসবেন। সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে 2023 বিশ্বকাপের আগে। তবে এবছর ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর দেশের বাইরে থেকে খোঁজ খবর নেন সাকিব। হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিবের বাবা মা। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে তামিম বলেছিলেন সাকিবের সঙ্গে 5 বার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। তবে তামিমের অসুস্থতার পর আশায় ছিলেন ফ্যানরা, হয়তো 2 তারকার মাঝে সম্পর্কের বরফ গলবে শিগগিরই। কিন্তু নতুন করে আবার আলোচনার জন্ম দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন। 2 বছর পর হঠাৎ এ বিষয়ে সামনে আসায় প্রশ্ন তুলছেন অনেকে। তবে এমন কিছুই যে দেশের ক্রিকেটের জন্য মঙ্গলকর নয় সেটা অজানা নয় কারোই। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের খবর। বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো মাঠে নামছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আই গ্রুপের ম্যাচে আজুরিদের প্রতিপক্ষ নরওয়ে। অসলোর উলেভান স্টাডিয়নে ম্যাচ শুরু রাত 1:45টায়। একই সময় লুকা মডরিচের ক্রোয়েশিয়া লড়বে জিব্রাল্টারের বিপক্ষে। বেলজিয়ামের প্রতিপক্ষ নর্দার্ন মেসিডোনিয়া। মাথায় তাদের 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নের তাজ, অথচ 18 আর 22 সেই ইতালি ছিল না গেল 2 আসরের বিশ্বকাপে। আজুরি ছাড়া বিশ্বকাপ যেন পানসে। মাঝে কত পালা বদল, কত জনই এলো আর গেল। তবে লুসিয়ানো স্পেলেত্তির অধীনে নতুন শুরুর অপেক্ষা। নতুন চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপ বাছিয়ে ইতালির যাত্রা শুরু। নেশনস লিগের সমীকরণের পাঠ চুকিয়ে আজুরি খেলবে আই গ্রুপে, যেখানে বাকি 4 দল এস্তোনিয়া, নরওয়ে, মলদোভা আর খুনির রাষ্ট্র ইসরায়েলের প্রত্যেকে খেলেছে 2টো করে ম্যাচ। প্রথম ম্যাচেই অবশ্য প্রবল প্রতিপক্ষ ইতালির। চ্যালেঞ্জ জানাবে সরলত হল্যান্ডের নরওয়ে। রাসপাদুরি, ময়েসকেন, উদোগি আক্রমণের 3 সেনানি আছেন দুর্দান্ত ফর্মে। তাদের মধ্যমাঠ থেকে বলের যোগান দেবেন তোনালি বেরেল্লা। লোরেনজো বাস্তোনি ডিফেন্সের সেনানি। গোলবারের নিচে দোনারুম্মা। এই ইতালিকে ভয় পাবে যে কেউই। অন্যদিকে ভাইকিংসদের সোনালী প্রজন্ম। আলেকজান্ডার সরলত লালিগার টপ স্কোরারের একজন। আর্লিং হল্যান্ড গোল মেশিন। যদিও সিটিজেনদের জার্সিতে ফর্মে কিছুটা কাটতি তার উপর গেল 2.5 দশকে ইতালিকে হারাতেই পারেনি নরওয়ে। এখন পর্যন্ত দুদলের 15 সাক্ষাতে মোটে 3 জয় তাদের। বিশ্বকাপ বাছাই শুরু করছে লুকা মদ্রিচের দেশ ক্রোয়েশিয়াও। অবশ্য প্রতিপক্ষ বাংলাদেশের চাইতেও ফিফা র্যাঙ্কিংয়ে 13 ধাপ পিছিয়ে থাকা জিব্রাল্টার। তাই তো ফলাফল অনুমেয়। ছোট দলের বড় তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের জিব্রাল্টার উইঙ্গার জেমস স্কার্নাল। তবে শঙ্কা আছে গোলরক্ষক ব্র্যাডলি ব্রান্ডাকে নিয়ে। অন্যদিকে ক্রোয়াট বুদেমির, কারমারিচ, প্যারিসিচ, কোভাসিচ পূর্ণ শক্তির দলকে মাঠে নামাবেন জ্লাতকো দালিচ। ভিন্ন ম্যাচে বেলজিয়ামকে কঠিন চ্যালেঞ্জই জানাবে গেলবার ইতালিকে প্লে অফ থেকে বিদায় করে দেয়া নর্দার্ন মেসিডোনিয়া। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে যারা আছে যে গ্রুপের শীর্ষে। আর বেলজিয়াম এই ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপের যাত্রা। মাহবুব রিমন, সময় সংবাদ। বিশ্বকাপে কোনো একটা দলের হয়ে ডাগআউটে বসার স্বপ্ন দেখেন পেপ গার্দিওলা। শুধু তাই নয়, সুযোগ পেলে কোপা এবং ইউরো টিমকে কোচিং করাতেও আপত্তি নেই বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটি বস। তবে স্বপ্ন পূরণে কোনো তাড়াহুড়ো করতে চান না পেপ। এখনই ছাড়তে চান না সিটির দায়িত্ব। আকাশী নীলদের হয়ে আরও ট্রফি জিততে চান এই স্প্যানিশ কোচ।
পেপ গার্দিওলা ক্লাব ফুটবল ইতিহাসের সেরাদের সেরা বলা যাবে কিনা তা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু যুগের সেরা কিংবা অন্যতম সেরা কোচ বললে আপত্তি জানাবেন এমন কেউ মনে হয়নি। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে থেকেই তিনি কিংবদন্তি। বার্সেলোনার বায়ার্ন মিউনিখের হয়ে যত ট্রফি জেতা সম্ভব সব তার পকেটে আছে। এরপর যখন ইপিএলে আসবার সিদ্ধান্ত নিলেন তখন হায় হায় রব চারদিকে, কারণ বিশ্বজয়ী ক্লাব থেকে এমন একটা ক্লাবে যাদের জেতা হয়নি নিজেদের ঘরোয়া আসরটাও, সেখানে আসা তো রীতিমতো পাগলামি। কিন্তু সেটাই করলেন পেপ গার্দিওলা, আর এরপরেরটা তো ইতিহাস। 2016-17 মৌসুমে যোগদান সিটিজেনদের ডাগ আউটে। এরপর এই কয় বছরে তিনি জিতেছেন 18টা শিরোপা। ইপিএল এর ট্রফি নিয়ে উৎসব করেছেন সবচেয়ে বেশি 6 বার। এফএ কাপ, ইংলিশ লিগ কাপ, কমিউনিটি শিল্ড, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফার সুপার কাপ, এমনকি ফিফা ক্লাব বিশ্বকাপ, সবগুলো ট্রফি জিতেছেন তিনি সিটিজেনদের হয়ে। কিন্তু এরপরও সময় পক্ষে নেই গার্দিওলার। এই মৌসুমটা যে একেবারেই ভালো যায়নি মায়েস্ত্রোর, কিন্তু তার জীবন দর্শনটাই আলাদা। জয় যেখানে শেষ কথা নয়। আপনারা কি আশা করেন আমি প্রতি মৌসুম জিতবো? এটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তব নয়। মাইকেল জর্ডান, টাইগার উডসের মতো কিংবদন্তিরা যত জিতেছেন তার চেয়েও বেশি হেরেছেন। এটাই জীবন। হেরে যাওয়া খারাপ নয়, জয়ের চেষ্টা না করাটা খারাপ। এখনই সিটিজেন শিবির ছাড়তে না চাইলেও নিজের ভবিষ্যৎ নিয়ে একটা ধারণা দিয়েছেন গার্দিওলা। জানিয়েছেন বিশ্বকাপ, ইউরো কিংবা কোপার মতো টুর্নামেন্টে ডাগ আউটে বসার স্বপ্ন দেখেন এই স্প্যানিশ। বিশ্বকাপ, ইউরো কিংবা কোপায় থাকতে পারলে আমার খুব ভালো লাগবে, কিন্তু এখনই এটা নিয়ে ভাবতে চাই না। অনেক সময় বাকি আছে, স্বপ্নটা আছে, তবে পূরণের জন্য তাড়াহুড়ো নেই। পূরণ হলে ভালো, না হলে আরো ভালো। রয়টার্সের সঙ্গে দীর্ঘ এই আলাপচারিতায় পেপ কথা বলেছেন কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিল মিশন নিয়েও। শুভকামনা জানিয়েছেন ডনকে, জানিয়েছেন কার্লোর এই সিদ্ধান্তে খুশিও তিনি। কার্লো যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা খুব ভালো হয়েছে। তার কাছে চ্যাম্পিয়ন্স লিগে আমাকে আর হারতে হবে না, এটা ভাবতেই ভালো লাগছে। আমি শুভকামনা জানাই তাকে। হার জিত নিয়ে জীবনের দর্শনটা যতই ভিন্ন হোক না কেন, আগামী মৌসুমে যে আবারও সম্ভাব্য সব ট্রফি জয়ের জন্যই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, সেটা জানাতে ভোলেননি পেপ গার্দিওলা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে শক্তিমত্তায় পার্থক্য দেখছেন না হেড কোচ কাবরেরা। চিন্তার কারণ হতে পারে প্রতিপক্ষের আক্রমণ ভাগ। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো সমিত সোমের অনুশীলন। হামজা, জামাল, সোহেলদের নিয়ে গড়া মিডফিল্ডে মুগ্ধ কানাডা প্রবাসী ফুটবলার বুঝে নিয়েছেন দলে নিজের ভূমিকা। আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। কোচ আমাকে অনেক ডিটেল দিচ্ছে, আমার স্টাইলটা কীরকম, আমার রোলটা কী হবে, ম্যাচ রিভিউ করছি, অ্যানালাইজ করছি যে আমি কীভাবে হেল্প করতে পারি। এবং 2023 বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ তামিম ইকবাল। সাকিবের বক্তব্য ভিত্তিহীন বলে দাবি। দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে একটি মহল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।